সুপ্রিয় শিক্ষার্থী, মাইক্রোসফট ওয়ার্ডে কম্পিউটার অপারেশন লেভেল 3 স্ট্যান্ডার্ড অনুযায়ী একটি সিভি বা রিজুম তৈরি করা শিখবো এবং সেই সাথে মেইল মার্জের খুঁটিনাটি বিষয় শিখে ফেলবো, যা আমাদের অ্যাসেসমেন্টের দিন জব 1 সম্পন্ন করতে যথেষ্ট হেল্পফুল হবে। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের যথেষ্ট ভালো লাগবে। প্রথমেই আমি টুলসটি দেখে নেব, টুলস পড়বো আর পাশাপাশি কাজ করে ফেলবো। যেহেতু আমরা এতদিন ক্লাস করছি, সেক্ষেত্রে টুলসটা অত ডিটেলস না পড়লেও চলবে, তারপরও যতটুকু সম্ভব দেখে দেখে কাজ করব। প্রথমেই আমি একটি ফোল্ডার তৈরি করে রেখেছিলাম, সেই ফোল্ডারটিতে আমি ডক ফাইলটা রেখে দিয়েছি। এটা আমরা সবাই জানি, একদম বেসিক। ফাইলটা ওপেন করে নিলাম, দেখতে হবে যে আমার পেজ সাইজটা কি দেওয়া আছে, A4, সেই সাইজটা ঠিক আছে কিনা। পেজ লেআউট সাইজ A4 দেওয়া আছে। তারপর হচ্ছে যে এগুলো আমরা জানি, এগুলো ডিটেলস আমরা মোটামুটি জানি। যেমন প্রথম পেজ পোর্ট্রেট থাকে, দ্বিতীয় পেজটা ল্যান্ডস্কেপ আসে বেশিরভাগ ক্ষেত্রে। তারপর কলাম সাইজ, এটা আমরা পরে দেখে নিব, স্পেস, তারপর কলাম সাইজ। ফুটার থাকবে কি, ফাইল পাথ, রাইট সাইড অফ দ্য পেজ। মোস্ট অফ দ্য টাইম এই ফুটারটা আসে হচ্ছে যে দ্বিতীয় পেজে শুধুমাত্র দিতে হয়, এবং যে কোনো একটা পাশে ফাইল পাথ বা পেজ নাম্বার দিতে হয়। আমরা সেভাবেই করবো। পেজ নাম্বারটা বলছে লেফট সাইডের কথা, ফাইল পাথ ফুটার অফ দ্য রাইট সাইড, দেখে নিব, সমস্যা নাই। কিন্তু দ্বিতীয় পেজের কথা বলা হয় নাই, অনলি ফর সেকেন্ডারি পেজ বা কিছু এরকমটা কিছু লেখে নাই। এখন ইংলিশ পার্টের ক্ষেত্রে আমি সিভিটাই করবো। প্রথমে সিভি আসে এবং তারপরে বাংলা লেখা আসে। তো সিভিটা তৈরি করে ফেলি। সিভিটা তৈরি করার জন্য আমার সাইজটা প্রথমে ঠিক আছে। তারপরে হচ্ছে এটা তৈরি করার জন্য ফন্টের কথা বলা হয়েছে, এরিয়াল, টাইটেল ফন্ট 22, তারপর হচ্ছে সাবটাইটেল 14, আদার টেক্সট 13, ফন্ট কালার ওভার দ্য ব্ল্যাক। এনিওয়ে কাজটা করে ফেলি। প্রথমে লিখছে নেম সারনেম, নেমটা লিখে ফেলি। এখন নেম সারনেম লিখে ফেলেছি। এটা টাইটেল সাইজের কথা বলা হয়েছিল 22 আর হচ্ছে 24, 22 দিয়ে দিলাম, এটা 22 দিব, ঠিক আছে। আর হচ্ছে 24, 14, 22 আর 14 দিয়ে দিলাম। এরপরে এটা থাকবে মিডলে, সেজন্য কন্ট্রোল ই অথবা সেন্টার এখানে ক্লিক করলে হয়ে যাবে। আর হচ্ছে ফন্ট নাম বলা হয়েছে এরিয়াল, এরিয়াল দেওয়া হয়ে গেল। এই শেপটার কথা বলা হয়েছে, শেপটা আর সাইজটা দেখে নেই। টাইটেল ফন্টের নাম ছিল পপিন্স, পপিন্স আমার কাছে নেই। যদি না থাকে ফন্ট, তাহলে অ্যাসেসরের কাছে জিজ্ঞেস করে নেবেন। The shape at the top right corner of the page, 3.5 inch into 8.27, 3.5, 8.27. Insert shapes. শেপের সাইজ এখানে আসবেন, ফরম্যাটে এসে এই জায়গাটিতে সাইজটা দিয়ে দিবেন। এখানে সাইজ, এখানে ক্লিক করে যদি এই টিকটা থাকে লক অ্যাসপেক্ট রেশিও, তাহলে সাইজ ঠিক মতো নিতে পারবেন না। এজন্য আগে এখানে দেখে নেবেন যে এই টিকটা ওঠানো আছে কিনা, লক অ্যাসপেক্ট রেশিও। এখন এখানে দিব, আমার হাইট হচ্ছে, প্রস্থ হচ্ছে 8.27 আর 3.5 ইঞ্চি হচ্ছে হাইট, 3.5 ইঞ্চি।
3.5 ইঞ্চি। এই যে এটা আমাদের রাইট কর্নারের শেপটা নিয়ে নিলাম। এই যে এখন এখানে একটা দেখা যাচ্ছে কি এটা বিশাল বড় মনে হচ্ছে বা কিছু, পারফেক্ট না। এখন শেপটা এরকম আসছে। এখন এটা কি করতে পারি, আমি আউটলাইনটা সরাই দিব। ডাবল ক্লিক করে ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন দিয়ে দিলাম। আর লেখাটা ঢাকা পড়ছে, এই জন্য কি করতে পারি, লেখাটা ফিরে আনার জন্য বা শো করার জন্য রাইট বাটন চাপ দিয়ে শেপের উপরে র্যাপ টেক্সটে গিয়ে বিহাইন্ড টেক্সট দিয়ে দিব, তাহলে আমার এরকম চলে আসবে। এরপরে যে কাজটা করব, আমার এটা একটু আমার সিভিতে একটুখানি জায়গা অংশ এইভাবে কেটে দেওয়া আছে, সাইড করে দেওয়া আছে। সেটা করব কিভাবে, এই যে এখানে এসে রাইট বাটন চাপ দিয়ে এডিট পয়েন্টসে ক্লিক করব। এটা ক্লিক করার পরে আমি যদি এটা একটু সাইড করে দেই বা কিছু করে দেই, তাহলে আমার এই জায়গা কোনো পরিবর্তন হবে না। দেখেন এই যে দেখতে পাচ্ছেন, আমার এখানে আমি ডাবল ক্লিক করে দেখলাম, সাইজে চলে আসলাম। যে এখানে কোনো সাইজের পরিবর্তন হয় নাই। এখন এই শেপটা নিয়ে আসতে হবে। এই শেপটা আনবো কিভাবে, এটা সাইজের কথা বলা হয়েছে 2x2 ইঞ্চি। তাহলে আর বর্ডার কথা 3 বলছে, সেটাও নিয়ে নিব। ইনসার্ট শেপস 2x2 নিয়ে নিলাম। এরপর এটা হচ্ছে শেপ আউটলাইনের কথা বলা হয়েছে 2। আউটলাইনে যাবো কিভাবে, শেপ আউটলাইনে গিয়ে ওয়েট 3 দিয়ে দিলাম। 3 চাইছে না 2 চাইছে, 3 পিটি চাইছে। এখন এটার মধ্যে একটা ছবি নিব। ছবি নেওয়ার জন্য ডাবল ক্লিক করে শেপ ফিলে আসবো। শেপ ফিলে আসার পর পিকচারে যাওয়ার পর ওয়ার্ক অফলাইন, আমি একটা ছবি দিয়ে দিলাম। এখন এই ছবিটা আমি যে কোনো জায়গায় বসাতে পারি, কোনো প্রবলেম হয় না। এরপরে দেখেন ডান পাশে কিছু লেখা আছে, বাম পাশে কিছু লেখা আছে। এই লেখাগুলা আপনি টেক্সট বক্স দিয়ে করবেন। কিভাবে করবেন, টেক্সট বক্স দিয়ে করবেন। এটা এখানে লিখতে গেলে আপনি প্রবলেম ফেস করবেন, এখানে লিখতে গেলে প্রবলেম ফেস করবেন। আমি লেখাগুলো কপি করে নিলাম Ctrl+C দিয়ে, যাতে আমাদের সময়টা বেঁচে যায়। এখন ইনসার্টে যাওয়ার পর শেপ টেক্সট বক্সটা নিলাম। নেওয়ার পর এখানে নেওয়ার পরে পেস্ট করে দিলাম বা লেখাটা লিখলাম। Ctrl+A দিয়ে সিলেক্ট করে ব্ল্যাক করে নিলাম। আপনারা লেখার সময় ব্ল্যাক করে নেবেন, কোনো প্রবলেম হবে না। এখন এই যে লেখাগুলো শেপ ফিলে গিয়ে আমি নো ফিল দিয়ে দিব, তাহলে আমার সাদা অংশ চলে যাবে। আউটলাইনে গিয়ে নো আউটলাইন দিয়ে দিব। মোট কথা আপনি এভাবে লিখবেন, শেপে যাবেন, যাওয়ার পরে এখানে যা কিছু লিখবেন, যা কিছু দেওয়া থাকবে তাই লিখবেন। এখন দ্বিতীয় কাজটা করব, Ctrl+Shift দিয়ে এই পাশে লেখাগুলো নিয়ে আসবো। নিচে নিলে মনে হয় ভালো লাগবে দেখতে। আরেকটা বিশেষ বিষয় মনে রাখবেন, সিভিটা তৈরি করার সময় এই যে সিম্বলগুলা, এগুলা পরে নেবেন। এই সিম্বলগুলো আপনি নেবেন কোথা থেকে,
ইনসার্ট সিম্বল, এখানে আসবেন। আসার পর বেশিরভাগ সিম্বল আপনি পাবেন মোর সিম্বলে গিয়ে এখানে লিখবেন উইন্ডিংস। উইন্ডিংস দিলে বিভিন্ন রকম সিম্বল চলে আসে। যেমন একটা ক্লিক করলাম, ক্লোজ দিলাম, এই যে আমার এই সিম্বলটা চলে আসছে। তবে আগে এই সিম্বল খোঁজার দরকার নাই, সিভিটা সম্পন্ন করার পরে লাস্টের দিক দিয়ে আপনি সিম্বলটা দিয়ে নেবেন। এরপরে আমার এতটুকু কাজ সম্পন্ন হয়েছে। এর পরবর্তী কাজের কথা বলছে, একটা শেপের কথা বলছে। এই শেপটা মিডলের, এটা পরে দিব। শেপ এট দ্য মিডল লেফট সাইড রেক্টেঙ্গেল শেপ সাইজ 6x23, এটা এখন দিব না, এটা পরে দিব। আমি লেখার কাজগুলো সম্পন্ন করে নেই। যেহেতু কলাম করে লিখতে বলছে, তাহলে এটা কলাম করে লিখবো। এখন হচ্ছে আমাদের এই সিভির একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা সবসময় মনে রাখবেন যে এই সিভিটা তৈরি করার জন্য আমি এখন এই জায়গা থেকে লেখা শুরু করব। কোন জায়গা থেকে? আচ্ছা, এটা একটু ছোট করে নেই, তাহলে এটা প্রবলেম করবে, যেহেতু এত দূর আমাদের লেখা নাই, ছোট করে নিতে হবে। এখন এই জায়গা থেকে আমি লেখা শুরু করব। এই জায়গা থেকে লেখা শুরু করব, সেজন্য আমি এই জায়গা থেকে লেখা শুরু করব। তার মানে হচ্ছে যে এই জায়গা থেকে আমার কলামগুলো হবে, দুটো কলাম হবে এই জায়গা থেকে। তাহলে আমি কি করতে পারি? এই জন্য পেজ লেআউটে গিয়ে কলামসে যাব। কলামসে গিয়ে মোর কলামস, এই মোর কলামস আসার পর একটা জিনিস খেয়াল রাখবেন যে এই জায়গায় আমার পেজের অবস্থানটা দেখাচ্ছে। এই জায়গাটাতে পেজের অবস্থান দেখাচ্ছে। তো আমি সমস্ত পেজ তো আমার 2 কলাম করার দরকার নাই। উপরের অংশটুকু 1 কলামের মধ্যে করে ফেলেছি, এখন বাকি অংশটুকু আমার 2 কলামে করতে হবে। সেজন্য কি করব? এই কার্সর থেকে শুরু করব আমার 2 কলাম লেখা। এজন্য হোল ডকুমেন্টের এখানে ক্লিক করে দিস পয়েন্ট ফরওয়ার্ড দিব। তাহলে দেখবেন যে আমার প্রথম অংশটা বাদ রেখেছে, এখন পেজের অবস্থান দেখাচ্ছে নিচের জায়গাটি থেকে। এখন এই যে দিস পয়েন্ট ফরওয়ার্ড দেওয়ার পর এই অংশটুকু আমি 2 কলাম করে দিব। সেজন্য এই যে 2 এখানে ক্লিক করলাম, করার পর ওকে দিলাম। এই তো আমার 2 কলাম হয়ে গেছে। এই জায়গা থেকে আমি সাইজটা ঠিক করে নিতে পারি। কলাম, মোর কলামস। আমার প্রথমে এখানে বলছে ফার্স্ট কলামের স্পেস কত বলছে দেখে নেই, 2.47, তারপর 3.8, 2.47, তারপর 3.8। আচ্ছা, স্পেস 0.6 দিয়ে নেই, 0.6, আর ওই সময় ইকুয়ালটা উঠিয়ে দিতে হবে, তাহলে আপনি স্পেসগুলো দিতে পারবেন। এরপরে 3.8, এই জায়গাটা আসছে 3.8, এই তো ওকে দিলাম, আমার স্পেসগুলো হয়ে গেল। এখন স্কেলের অংশটুকু করে ফেলি। এটা বোল্ড, এটার সাইজ হচ্ছে 14, ঠিক আছে। একটু নিচে চলে যায়, এক্সেল পাওয়ারপয়েন্ট ওয়ার্ড লিখে নেই, এটা ট্যাব দিয়ে এই যেরকম আসার পর একটা ট্যাব দিলে নির্দিষ্ট জায়গায় চলে যায়। ওয়ার্ড বোল্ড উঠে নিলাম, সাবটাইটেল হচ্ছে 13। সৌন্দর্যের জন্য একটু স্পেস দিয়ে নিচে দিতে পারি চাইলে। এখন কাজের সুবিধার্থে
আমি একটু জুম করে নিতে পারি, যেমন এগুলো করে ফেলবো। সেজন্য কি করতে পারি, এখানে আসার পর কার্সরটা ঠিক রেখে একটা নির্দিষ্ট জায়গায় আসলাম, ইনসার্ট শেপস, এই যে ওয়ালটা নিব, ওয়ালটা নেওয়ার পর শিফট সাবজেক্ট টান দিবেন, তাহলে রেশিও ঠিক থাকবে। শিফট সাবজেক্ট টান দিলে রেশিওটা ঠিক থাকবে। এটা ব্ল্যাক করে দেই, শেপ ফিল ব্ল্যাক, আউটলাইনটা রাখবো না, নো আউটলাইন। এখন কন্ট্রোল শিফট এই দুটো চাপ দিয়ে ধরে রেখে সামনের দিকে যাবো। কন্ট্রোল শিফট চাপ দিয়ে ধরে রেখে যদি টানি তাহলে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত চলে যাবে খুব সুন্দর মতো। শিফট কয়টা বলছে, 6টা না 5টা, 4 5 6টা, 6টা শিফট নিব, 4 5 আরেকটা নিয়ে নিব, কন্ট্রোল শিফট নিয়ে নিলাম। এখন কন্ট্রোল চাপ দিয়ে প্রত্যেকটা ক্লিক করবো, 1টা 2টা 3টা 4টা 5টা, কন্ট্রোল চাপ ছাড়বো না, কন্ট্রোল চাপ দিয়ে ধরে দিয়ে এগুলা টান দেবো। এখন রাইট বাটন কন্ট্রোল ছেড়ে দিলাম, রাইট বাটন চাপ দিয়ে গ্রুপে এসে গ্রুপে ক্লিক করলাম। এখন সেম ভাবে কন্ট্রোল শিফট চাপ দিয়ে ধরে রেখে এটা গ্রুপ হয়ে গেল। কন্ট্রোল শিফট চাপ দিয়ে ধরে রেখে নিচে নিয়ে আসলে চলে আসবে। এই তো এটা হয়ে গেল। এখন ল্যাঙ্গুয়েজের কাজ, এই কাজগুলো আপনারা পারবেন, কোনো সমস্যা নাই। এগুলো হচ্ছে বুলেট, আর এটা হচ্ছে একটা শেপ, শুধু আর কোনো কাজ নেই এখানে। এটা কপি পেস্ট করে নিয়ে যাই। যেখানে যেখানে বোঝার দরকার সেই জায়গাটিতে আমি আলোকপাত করব। এখন ধরুন আমার এতটুকু অংশ কাজ শেষ, এখন আমার পরবর্তীতে চলে যেতে হবে, পরবর্তী কলামে যেতে হবে। সেজন্য কি করতে পারি, আমি একটু ইন্টার দিয়ে নিই এখানে। আচ্ছা, এখন আমি পরবর্তী কলামে যদি যেতে চাই, পরবর্তী কলামে যেতে হলে পরবর্তী কলামে যেতে হলে আমার এরকম বুলেট যদি থাকে তাহলে এন্টার দিয়ে নিচে যেয়ে বুলেটের কাজটা শেষ করে দিতে হবে, মানে এখানে বুলেট থাকা যাবে না। তারপরে একদম পিছনে আসার পর এই যে সবসময় মনে রাখবেন, এক কলাম থেকে আরেক কলামে যাওয়ার ক্ষেত্রে এই পেজ লেআউটের এখানে আসবো, আসার পর ব্রেকসে ক্লিক করে নেক্সট পেজ এখানে দিব না, এখন দিব হচ্ছে কলাম। এই চিহ্নটা দেখা যাচ্ছে যে আমি এখান থেকে এক কলাম থেকে আরেক কলামে চলে যাব, এই কলামে চলে যাব। এটাতে ক্লিক করলে আমার এই যে দেখেন এই জায়গা থেকে শুরু হয়েছে, আমার এই জায়গা থেকে লেখা শুরু হয়েছিল কলাম। একটু ইন্টার দিয়ে নিচে চলে যাই, স্ক্রিনের পাশাপাশি রাখি, লেখাগুলা ওই ফন্ট সাইজ অনুযায়ী আপনারা লিখে নেবেন, কোনো প্রবলেম হবে না। এই তো আমার সিভির কাজটা শেষ। আমি একটু স্কেচটা নিয়ে নেই। সিভির কাজ শেষ প্রায়। এখন বাকি আছে আমার শেপটা, একটা শেপের কাজ বাকি ছিল। এই যে রেক্টেঙ্গেল শেপ, সাইজ 6x23, তাহলে 6x23 একটা শেপ নেই। ইনসার্ট শেপ, উচ্চতা 23, হাইট 6। এই যে এখানে একটা ট্রিক্স আছে, যেমন এই সিভি এখন এটা অনেক বড় দেখা যাচ্ছে শেপটা, এটা নিয়ে আপনারা মোটেও টেনশন করবেন না, সাইজ ঠিক রাখবেন। 23/6 সাইজটা ঠিক রেখে বাকি অংশ বাইরে ছেড়ে দিবেন। এটা হচ্ছে একটা ট্রিক্স। এখন এই শেপটা ভিতরে দিয়ে নিলাম, তারপর এখন রাইট বাটন চাপ দিয়ে টেক্সটে গিয়ে বিহাইন্ড টেক্সট করে দিলাম।
আউটলাইনটা সরে দিই, শেপ ফিলে গিয়ে শেপ আউটলাইন, নো আউটলাইন দিয়ে দিলাম। এই যে আমার কাজটা হয়ে গেছে। এখন এই শেপটা বড় থাকতে পারে, আপনারা টেনশন করতে পারেন, কিন্তু বাড়তি অংশ বাইরে ছেড়ে দিবেন এইভাবে, তাহলে আর ঝামেলা হবে না শেপ নিয়ে। এতটুকু ক্লিয়ার। এরপরে আরেকটা কথা বলছে, শেপ এট দ্য বটম লেফট কর্নার অ্যাজ পার স্যাম্পল। স্যাম্পলে তো কোনো শেপ দেওয়া নাই, তারপর যদি এরকম থাকে তাহলে আপনি একটা সাইজ দিয়ে একটা শেপ নিয়ে নেন। এক ইন্টু 0.7 দেখি কি শেপ আসে। লেফট কর্নার দিতে বলছে স্যাম্পল অনুযায়ী, স্যাম্পলে নাই এরকম কিছু, তাহলে তারপর একটা দিয়ে নেই ইনসার্ট শেপ জিরো সেভেন 1:0.7। আচ্ছা, এটা একটা শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন একটা আলাদা একটা ডিফারেন্ট কালার করে দিই যাতে সুন্দর লাগে। এখন এটা এই কালারে নিয়ে আসি, বাম প্রান্তে দিতে বলছে, বাম প্রান্তে দিয়ে দিলাম। রাইট বাটন চাপ দিয়ে এডিট পয়েন্টে গিয়ে এটা একটু এটার সাথে মিশিয়ে দিই, একটু আলাদা একটু ডিফারেন্ট সুন্দর লাগে এখন। আচ্ছা, আমাদের অনেক সময় জুম আউট করতে গেলে এক্সেলের শেপ দেখা যায় না, এটা নিয়ে আবার ঘাবড়ানোর কিছু নাই। এদিকটা আমার এই শেপটা দেখা যায় নাই। আচ্ছা, গেল এটা। এখন যে কাজটা করতে হবে, আমাদের সিভির কাজ শেষ, সিভির কাজ শেষ হয়ে গেছে। এখন একটা কথা খেয়াল রাখতে হবে, আমার কিন্তু দ্বিতীয় পেজটা নাই। প্রথমে সিভির কাজটা কমপ্লিট করে তারপর আপনি দ্বিতীয় পেজ নেবেন, এটা আমার অপিনিয়ন। কি করব এখন, আমার এই সিভি আমার কাজটা যেখানেই থাকুক খেয়াল রাখতে হবে, এখানে থাকুক বা এখানে থাকুক, এটা নিয়ে কোনো টেনশনের কারণ না। আমার সিভির কাজ শেষ, এখন এই সিভি থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার জন্য আমার প্রথমে কিবোর্ডের কন্ট্রোল ইন্ট চাপ দিতে হবে। কন্ট্রোল ইন্ট চাপ দেওয়ার পরে আমি লাস্টে কার্সরটা চলে আসছি, যে এখানে কার্সরটা চলে আসছে। আসার পর এখন দ্বিতীয় পেজ নেওয়ার ক্ষেত্রে দুইভাবে নেওয়া যায়। পেজ লেআউটে গেলাম, যাওয়ার পর এই যে পেজ সেটআপের এখানে এসে দিস পয়েন্ট ফরওয়ার্ডে গিয়ে তারপরে ল্যান্ডস্কেপ করে অনেকে, আমি এটা করব না, এভাবেও করা যায়। আমি করব সরাসরি ব্রেক্সে যাব, ব্রেক্সে গিয়ে এই যে নেক্সট পেজ দেখা যাচ্ছে, কোথায় যাব আমি। আবার জিনিসটা ভালো করে বলি যে একটা সিভির কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি পরবর্তী পেজে যাওয়ার পূর্বে কিবোর্ডের কন্ট্রোল ইন্ট চাপ দিলে আপনার কার্সরটা একদম লাস্টে চলে যাবে, এখানে আসবে। তারপরে আপনি দ্বিতীয় পেজের কথা চিন্তা করবেন। দ্বিতীয় পেজে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ওয়ে আছে, আমি তার মধ্যে আমার কাছে বেটার মনে হয় ব্রেক্সে গিয়ে নেক্সট পেজে যাওয়া। চলে আসলাম নেক্সট পেজ, একটু জুমিং করে নেই। এরপরে আমার কাজটা ইজিলি করতে পারি। এরপরে আমি ওরিয়েন্টেশনে গিয়ে যদি ল্যান্ডস্কেপ দেই তাহলে আমার আর কোনো প্রবলেম থাকলো না। এতটুকু কাজ কমপ্লিট। এরপরে আমি যে কাজটা করতে পারি, এই লেখাগুলোর কথা বলছি, এই লেখাগুলো আমি কি করব, সিলেক্ট করে নিব। এই লেখাগুলো আপনি লিখবেন। লেখার জন্য কি করবেন, আপনি কোনো ঝামেলার কোনো কাজ নেই, আপনি জাস্ট পেজ লেআউটে যাবেন, যার পরে মোর কলামস এসে টু কলাম করে দিবেন, শেষ, ঝামেলা মুক্ত। আপনার এখানে পেজ লেআউটে এসে এখানে মোর কলামস এসে কোনো ঝামেলা করার দরকার নাই। জাস্ট আপনি কলামস এসে টু কলাম দিতে পারেন বা মোর কলামসে আসতে পারেন। আসার পরে আপনি এখানে এই টু কলামটা নিয়ে নেবেন, তাহলে সমান থাকলো। এই টু কলাম নিয়ে ওকে দিয়ে দিবেন, দেওয়ার পর আপনি ওই লেখাগুলো লিখবেন। আমি কিছু লিখলাম না, জাস্ট কপি করে এখানে বসাই দিলাম, কন্ট্রোল সি দিয়ে পেস্ট করে নিলাম।
এখন মেল মার্জ করার জন্য কিছু জায়গা ফাঁকা রাখবো, এই জন্য আমি এখানে ক্লিক করে এন্টার দিয়ে নিচের দিকে চলে যাই। ওটা পরে দেখবো মেল মার্জ। এখন এই লেখাটাও সেম ভাবে আমি এখানে ক্লিক করে কার্সরটা লাস্টে নেওয়ার পরে আমি এখন পেজ লেআউট ব্রেকসে গিয়ে নেক্সট কলামে আসবো। এই যে এই জায়গাটায় কলামে ক্লিক করলে আমি পরবর্তী কলামে চলে যেতে পারি। একটু এন্টার দিয়ে নিচে চলে যাই। এখানে আপনার প্রয়োজন মতো টাইপ, প্রয়োজন মতো ফন্ট এবং সাইজ আপনারা নিজের মতো করে নেবেন, যা লেখা থাকবে তাই দিবেন। এখন এতটুকু কাজ শেষ। এই অংশটুকু মেল মার্জের ঠিকানার জন্য রেখেছি। এখন এই কাজটা শেষ। মাঝে মধ্যে সেভ দিয়ে রাখবেন অ্যাসেসমেন্টের দিন। এখন যে কাজটার কথা বলছে, যে ফাইল পাথের কথা বলছে, প্লেসড অন ফুটার অন দ্য রাইট সাইড অফ দ্য পেজ। আমি এটা দেখাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের এটার প্রশ্ন আসলে অনলি সেকেন্ড পেজে থাকে, ফাইল পাথটা থাকে সেকেন্ড পেজে, আর এখানে বলছে যে রাইট সাইডে থাকবে ফাইল পাথ। ফাইল পাথ হচ্ছে আপনার পেজের অবস্থান, আর পেজ নাম্বারটা বলছে লেফট সাইডের কথা বলছে। এখন আমি সেটা করে ফেলি। আমি টুলস অনুযায়ী বলছে হিসেবে 2 পেজে, আমি 1 পেজে করে দেখাই। ধরুন এই যে এই পেজের ডান পাশে থাকবে আমার ফাইল পাথ। সেজন্য কি করতে পারি, ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে ফুটারে যাব। ফুটারে এসে এডিট ফুটার দেওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। এই ফুটারে আসবো। ফুটার আসার পর এডিট ফুটারে ক্লিক করলাম। করার পর এখন একটা কথা আছে, উপরের পেজে ধরেন আপনি পেজ নাম্বার দিবেন না বা ফুটার ফাইল পাথ দিবেন না। সেজন্য কি করতে হবে, প্রথমেই এই যে লিঙ্ক টু প্রিভিয়াস, এই জায়গাটাতে একটা ক্লিক করতে হবে। লিঙ্ক টু প্রিভিয়াস একটা ক্লিক করলাম। এই লিঙ্ক টু প্রিভিয়াসে ক্লিক করলে উপরের পেজের সাথে এই পেজের কোনো সংযোগ থাকবে না, পেজ নাম্বারের ক্ষেত্রে কোনো সংযোগ থাকবে না, বা ফাইল পাথের কোনো সংযোগ থাকবে না। আপনি এখানে যা লিখবেন ওখানে থাকবে না। এখন আমি লিঙ্ক টু প্রিভিয়াস একটা ক্লিক করব। করার পর এখন আমি ফাইল পাথটা দিব। ফাইল পাথটা আমি দেওয়ার জন্য কোথায় যাব, ডকুমেন্ট ইনফোতে যাব। এই যে ডকুমেন্ট ইনফোতে আসলাম, আসার পর ফাইল পাথ ক্লিক করে দিলাম। দেওয়ার পর এটা আমি এখানে ক্লিক করে ট্যাব দিয়ে ডান পাশে নিয়ে আসলাম। এখানে পেজ নাম্বার 2 দিয়ে নিলাম। এখন আমি এটা ট্যাব দিয়ে সামনের দিকে নিয়ে নিব। এই তো আমার পেজ নাম্বার বাম পাশে দেওয়া হয়েছে। এখানে আমার ফাইল পাথটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ক্লোজ হেডার এন্ড ফুটার দিতে পারি। ক্লোজ করে দিলাম। এই যে আমার দ্বিতীয় পেজে ফাইল পাথ দেখা যাচ্ছে এবং প্রথম পেজে ফাইল পাথ বা পেজ নাম্বার কিছুই নাই। আশা করি আপনারা ক্লিয়ার ব্যাপারটা। আরে আমার একটা সিভিটা কেন এরকম দেখাচ্ছে বুঝলে, এই যে জুম আউট করলে তাহলে আমার সিভি দেখা যায়। এই যে এটা কম্পিউটার কি প্রবলেম বুঝি না, কিন্তু আমার কাছে কোনো ভুল ত্রুটি নাই। এখন এটা ফাইলটা সেভ করে নিলাম। এখন মেল মার্জে চলে যাব। মেল মার্জের কথা যদিও বলা হয় নাই, কিন্তু পরীক্ষার সময় আসে, সেটা দেখাচ্ছি। মেল মার্জের কথা বলা আছে। নেম, ইমেল, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, এই জিনিসগুলো আমার যাকে পাঠাবেন তার শুধু থাকবে নাম, ইমেল, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার। সেজন্য কি করতে পারি, এই এবিসি এই 2 ফোল্ডারে এখানে আমি একটা রাইট বাটন সাবজেক্ট এক্সেল ফাইল নিব। নিতে আসার পর
এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটার নাম দিয়ে দিলাম আমি মেইল মার্স, এন্টার দিলাম, যে কোনো নাম দিতে পারেন। এখন আমি এক্সেল ফাইলটা ওপেন করে নিলাম। করার পর যে এক্সেলের যে ওয়ার্কশিট, এখানে আমি লিখে রাখবো নেম, ইমেল, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, ইমেল, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার। আরেকটা কথা, সেটা হচ্ছে যদি বাংলায় মেইল মার্স করতে হয়, যে বাংলায় কারো নামে পাঠাতে হয়, সেই ক্ষেত্রে ইউনিকোড সাপোর্ট করবে। ইউনিকোড দিয়ে, এই যেমন বিজয় ক্লাসিক থাকে, তারপর ইংলিশ থাকে, এই যে এখানে দেখাচ্ছি, এটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। বাংলাতে মেইল মার্স করতে হলে আপনার এখানে ইউনিকোড থাকতে হবে, আর হচ্ছে এই জায়গাটাতে আপনার থাকতে হবে হচ্ছে নিকোশ ফন্ট। সুতুন এমজি কিন্তু সাপোর্ট করে না মেইল মার্জ, এটা মনে রাখতে হবে। সেজন্য কি করতে হবে, ইউনিকোডে গিয়ে নিকোশ ফন্ট দিয়ে আপনার মেইল মার্জ করতে হবে। যদি আপনি বাংলায় কিছু লেখা আসে, বাংলায় কাউকে মেইল মার্জ করতে বলা হয়। আচ্ছা, আমি বাংলায় করে দেখাই। নেমে এখানে আসা আমি ইউনিকোড দিলাম, দেওয়ার পর এখানে আমি টোটালটা আমি বাংলায় লিখবো, এটা ইংরেজি তো সবাই দেয়। কন্ট্রোল এ দিয়ে আমি পেজগুলো সব সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখানে ইউনিকোড দিলাম, আর ফন্ট দিলাম হচ্ছে নিকোশ। আচ্ছা, আগে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে এই জায়গাটাতে আমি ফন্ট দিয়ে দিলাম নিকোশ, আর এখানে ইউনিকোড দিয়ে দিলাম। তাহলে আমার আর কোনো প্রবলেম থাকলো না, আমি বাংলায় মেইল মার্জ করতে পারবো। এখানে দিলাম নাম, ইমেল, মোবাইল নাম্বার, জেলা। পলাশ বিশ্বাস, মোবাইল নাম্বার লিখলাম, এটা আমার মোবাইল নাম্বার, জেলা। আরেকটা জিনিস, এখানে মোবাইল নাম্বার লেখার ক্ষেত্রে প্রথমে শূন্যটা আসে না, সেজন্য এখানে আমি টেক্সট বসায় দিব। এখানে টেক্সট বসায় দিলে তারপর মোবাইল নাম্বারটা লেখা যাবে। প্রতিটা সেল সিলেক্ট করে টেক্সট করে দিতে হবে, যে কটা ঘরে আপনি এই মেইল মার্জ করবেন। মোবাইল নাম্বার এক্সেলে সাধারণত প্রথম অক্ষর শূন্য বসে না, এজন্য টেক্সট করে নিতে হয়। এখন পলাশ বিশ্বাস লিখলাম, আর ইমেল অ্যাড্রেসটা পরে লিখে জেলা দিলাম পটুয়াখালী। বরগুনা।
এই যে এটা সিলেক্ট করা হয় না, যার কারণে এই সমস্যাটা হয়েছে। এই ঘরগুলো সিলেক্ট করে এখন আমি ইংলিশ দিয়ে দিলাম, polash@gmail.com, manna@gmail.com। এই যে এখন মেল মার্জ করার জন্য প্রয়োজনীয় কাজগুলো আমি সেরে ফেলেছি। এখন ফাইলে গিয়ে সেভ করে দিব। সেভ করা হয়ে গেল, ক্লোজ করে দেই। এখন মেল মার্জ করার ক্ষেত্রে আমি আবার সিবিডিতে ঢুকবো। আমার সিবিতে ঢোকার পর এই জায়গাটিতে একদম প্রথমে কার্সরটা নিয়ে আসলাম। আনার পর মেইলিংসে চলে যাবো সরাসরি। কোথায় যাব? মেইলিংস আসার পর দেখেন এই জায়গায় তিনটা অপশন দেখা যাচ্ছে, স্টার্ট মেইল মার্জ, সিলেক্ট রিসিপিয়েন্ট। স্টার্ট মেইল মার্জে ক্লিক করবো না, সিলেক্ট রিসিপিয়েন্টসে ক্লিক করবো। তার কারণ হচ্ছে সিলেক্ট রিসিপিয়েন্টস ক্লিক করার কারণ হচ্ছে আমি আগে থেকেই কাকে কাকে ফাইলটা পাঠাবো এরকম একটা ফাইল লিস্ট তৈরি করে রেখেছি। সেজন্য সিলেক্ট রিসিপিয়েন্টে ক্লিক করব। ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, যার মানে হচ্ছে যে আমি এখন পুনরায় পূর্বে তৈরি করা ফাইলটি বসাই দেবো এখানে। এক্সিস্টিং লিস্ট, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, সেটা হচ্ছে এইটা। টাইপ এ নিউ লিস্ট, আমার টাইপ করার দরকার না, আগে তৈরি করেছি সেখানে যাব। ইউজ অ্যান এক্সিস্টিং লিস্টে ক্লিক করলাম। করার পর আমি ওই ফাইলটা রাখছিলাম ডেস্কটপে রেখেছি, সেই ডেস্কটপে চলে গেলাম। যাওয়ার পর এই যে ABC 123 ফোল্ডারের মধ্যে ওই ফাইলটা আছে, ডাবল ক্লিক করে নিয়ে এই যে মেল মার্জ, এই মেল মার্জে ক্লিক করে ওপেন করে দিব। দেওয়ার পর এরকম একটা ডায়লগ বক্স আসবে, তারপরে ওকে দিব। এটা দেওয়ার পর এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এদিকে আর কোনো দেখা দরকার নেই, সরাসরি ইনসার্ট মার্জ ফিল্ডে চলে যাব। এডিট রেসিপিয়েন্ট লিস্ট, এখানে ক্লিক করে আমি দেখতে পারবো যে কাদের নাম আছে, ক্লিক করতে পারি, সমস্যা নাই, কিন্তু সরাসরি ইনসার্ট মার্জ ফিল্ডে আসতে পারি। এডিট রেসিপিয়েন্টে ক্লিক করলে এই যে আমার দেখা যাচ্ছে আমি কাদের নামগুলো এখানে আছে, যাকে আমি ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন ইনসার্ট মার্জ ফিল্ডে ক্লিক করবো। প্রথমে দিব হচ্ছে নাম, এন্টার দিয়ে নিচে চলে যাব। এরপর ইমেল অ্যাড্রেস দিব, আবার এন্টার দিয়ে নিচে চলে যাব। এখন দিব হচ্ছে মোবাইল নাম্বার, আবার এন্টার দিয়ে নিচে চলে যাব। এরপর দেব জেলা। এরকম লেখা আসুক, কোনো প্রবলেম নাই। এখন প্রিভিউতে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাবে ওদের নামগুলো চলে আসছে। এই যে প্রিভিউতে এরকম দেখা যাচ্ছে। এখন আমি এখান থেকে ক্লিক করে এটা ক্লিক করলে মোকাম্মেল চলে আসছে, শুভ চলে আসছে, সবার নামগুলো চলে আসছে। তো আমার এখানে মেল অ্যাড্রেসটা আসে না, আমি একটা ভুল করেছি। সেটা হচ্ছে আমি ইংরেজি ফন্টে দেওয়া ছিল, ইউনিকোডে দেওয়া ছিল বিদায় এরকমটা আসে নাই। তাহলে এটা কোনো প্রবলেম নাই, এটা আমি ওখান থেকে যদি ঠিক করে নিই তাহলে সমস্যা হবে না। এটা যদি আমাদের প্রিন্ট করতে হয় তাহলে আমাদের এখানে ফিনিশ অ্যান্ড মার্জ ফিল্ডে চলে আসবো। আসার পর এটা সেভ করে রাখতে হলে ফিনিশ অ্যান্ড মার্জে আসবো। আসার পর প্রিন্ট ডকুমেন্টে ক্লিক করবো। করার পর যদি সব একবারে সেভ করতে চাই তাহলে অলে ক্লিক করে যদি ওকে দিয়ে দেয় তাহলে দেখবেন যে ডেস্কটপ ওখানে সেভ করে রাখবো। তাহলে দেখবেন যে সবগুলোর নামে আমার মেল মার্জ হয়ে গেছে। এখন আমি এই ফোল্ডারটিতেই মেল মার্জে অল দিয়ে দিলাম, অল মেল মার্জ সেভ দিলাম। এই যে এখন আমারটা হয়ে গেছে। আমি ইমেজ করে নেই। করার পর এই যে অল মেল মার্জে যদি ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে এই দেখবেন যে পলাশ বিশ্বাসের নামে কাজটা হয়ে গেছে আমার। তারপর
মোকাম্মেল হকের নামে হয়েছে, শুভর নামে হয়েছে, সবার নামে আমার কি হয়ে গেল, মেল মার্জ হয়ে গেছে। আর ধরুন যে কারেন্ট রেকর্ড পলাশ বিশ্বাস, ওখানে আমি যদি শুধু একটা রেখে দিতে চান তাহলে আপনি কি করতে পারেন, এটা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে, 1 থেকে 1 দিয়ে দিলাম, তাহলে ওকে দিলাম, দেখবেন কি হয়, ওকে দিলাম, নাম দিলাম 1 to 1, মানে একজনের নামে প্রিন্ট হবে। এই যে 1 to 1, এটা যদি ক্লিক করি তাহলে দেখবেন কি পলাশ বিশ্বাস একজনের নামেই আমার মেল অ্যাড্রেস একজনের নামেই আমার একটা প্রিন্ট হয়ে গেছে। যাই হোক, আমরা মোটামুটি আশা করি খুব ভালোভাবে শিখতে পেরেছি মেল মার্জটা কি এবং এই সিভি সম্পর্কে ভালো শিখেছি।